নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আরপিএফের উপর বেস করে, শুধু আরপিএফ না, আরপিএফ এলপি টেকনিশিয়ান বলো, গ্রুপ ডি বলো, দেখো গ্রুপ ডিকে টার্গেট করে সেট আমি রিসেন্ট এবার বানাবো, কেননা সামনে কিছুদিন পরেই কিন্তু নোটিফিকেশান চলে আসবে গ্রুপ ডির। আরপিএফ তো সামনেই এক্সাম শুরু হয়ে যাবে, তো এরপরে কিন্তু গ্রুপ ডি এনটিপিসি এদেরকে টার্গেট করে আমি কিন্তু তোমার মডেল কোশ্চেন পেপার আবার নতুন করে বানাতে শুরু করবো, এবং এগুলো চলবে যতদিন না আরপিএফ কমপ্লিট হবে, ততদিন আমি এই সেটও দিতে থাকবো। তবে পরিমাণে একটু কম হবে, কেননা মাঝখানে গ্রুপ ডি আসবে। আর যারা যারা আগের সেটগুলো দেখোনি, আজকে 45 নিয়ে আলোচনা করব। আগের সেটগুলো অর্থাৎ 1 থেকে 44 পর্যন্ত যারা এখনও দেখোনি, তারা কিন্তু অবশ্যই দেখে নিও। তার কারণ আমি এখানে শুধুমাত্র 50টা কোশ্চেন নিয়ে আলোচনা করি তাই নয়, এর সাথে কিন্তু বিভিন্ন তথ্য আমরা কিন্তু দিয়ে থাকি। তো অবশ্যই তোমরা দেখলে তোমরা কিন্তু উপকৃত হবে। আর যারা নতুন কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন করছো, তাদের ক্ষেত্রে তারা এখন কি বই পড়বে না পড়বে অনেকটা ভাবার বিষয়। তো সেক্ষেত্রে আমি বলবো, খুব সহজ পদ্ধতিতে তোমরা এই কোশ্চেনগুলো কিন্তু করলেই কিন্তু তোমরা একটা ওভারঅল ভিউ পেয়ে যাবে কীরকম কী কোশ্চেন পরীক্ষায় আসে। আর কথা না বাড়িয়ে আরেকটা কথা বলে রাখি, যে আমি কিন্তু পিডিএফ তোমাদের সন্তু একাডেমি এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পিডিএফটা আমি দিয়ে দিই। তো তোমরা কিন্তু সেখান থেকে পিডিএফ দিয়ে আগে কোশ্চেন অ্যান্সার করতে পারো, করে নিয়ে তারপরে আমার ভিডিওর সাথে মেলাতে পারো, কতটা কি করতে পারছো সেটা চেক আউট করতে পারো। ওকে, চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা 45 যে সেট সেটা নিয়ে আলোচনা করি। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো, বলছে তিস্তা ও ডিহং নদীর মাঝে যে হিমালয়ের অংশ তা কী নামে পরিচিত? দেখো, নেপালও তো একটা হিমালয়ের অংশ, কাশ্মীর, হ্যাঁ, জম্মু, আসাম, এগুলো সবই একটা হিমালয়ের অংশ। তো বলছে এটা কার মধ্যে, এই তিস্তা ও ডিহং নদীর মাঝে অবস্থিত যে অংশটা, সেটার নাম কি? প্রথম কথা হচ্ছে ডিহং কোথায় আছে, কীভাবে ধরবে, কীভাবে ধরো, মনে করো এই কোশ্চেনটা তুমি জানো না, কিন্তু তুমি ডিহংটা কোথায় আছে সেটা, বা ডিহং নদী তোমরা জানো, ডিহং তোমার হচ্ছে কি প্রদেশটার নাম কি, অরুণাচল প্রদেশের ডিহং নামে পরিচিত একটা নদী, তার মানে অরুণাচল প্রদেশের দিকে। ক্লিয়ার? এইটুকু বোঝা গেল। ওকে, দেখো তাহলে কাশ্মীর আর জম্মু তুমি বাদ দাও, কারণ কাশ্মীর জম্মু কোথায় আছে, উত্তরে আছে, তো এই দুটো তো অপশান আগেই বাদ চলে যাবে। পড়ে আছে কি নেপাল, আচ্ছা নেপালও তো সেই ওই দিকে আছে, তার মানে পড়ে আছে কি আসাম, তো আসাম ইজ আ রাইট অ্যান্সার। এইভাবে কিন্তু অজানা কোশ্চেনও কিন্তু অ্যান্সার করা যায়, যদি তোমাদের একটু এক্সট্রা জ্ঞান কিছু থাকে, তবে অবশ্যই করা যায়। নেক্সট, মৌমাছি সংরক্ষণের যে তোমার পদ্ধতি বা সংক্রান্ত যে পদ্ধতি, তাকে কী বলা হয়? এপিকালচার, কি ওভিকালচার, আচ্ছা হর্টিকালচার না এগ্রিকালচার? এগ্রিকালচার তো কৃষিকাজকে বলা হয়, তো এর যে রাইট অ্যান্সার সেটা হচ্ছে এপিকালচার। মৌমাছি সংরক্ষণের যে পদ্ধতি তাকে বলা হয় এপিকালচার। আচ্ছা, এইখানে একটা জিনিস বলি, তো রেশম চাষের পদ্ধতি যেটা, সেটাও কিন্তু পরীক্ষা আছে, সেটাকে বলা হয় সেরিকালচার। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। নেক্সট বলছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়? এর আগেও করিয়েছি কিন্তু। তো বলছে 69, যেটা 1991, নাকি 68 1991, নাকি 71 1992, নাকি 72 1992? তো রাইট অ্যান্সার আশা করি সকলে পারার কথা। এগুলো রিপিট কেন করছি, তোমাদের জাস্ট সবসময় আমি জিনিসগুলোকে তোমাদের যেন মাথায় গেঁথে দিতে পারি, এই হচ্ছে আমার পরিকল্পনা। তো এই কারণে মাঝে মাঝে জিনিসগুলোকে রিপিট করছি, যাতে তোমরা নিজেরা দেখো যেগুলো পারছো কি না। তো 69 1991 এই তারিখের যে 69তম যে সংবিধান সংশোধন হয়েছিল, সেখানে কিন্তু বলা হয়েছিল দিল্লিকে ভারতের জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন। ভারতের সাম্রাজ্য স্থাপনের প্রথম স্বপ্ন দেখেন কোন ইউরোপিয়ান? রবার্ট ক্লাইভ, ফ্রান্সিস ডুপ্লে, মশিয়ে লালি, নাকি লা বুর্দন? তো রাইট অ্যান্সার কী হবে? অপশান নাম্বার বি, ফ্রান্সিস ডুপ্লে কিন্তু ভারতের সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেন প্রথম ইউরোপিয়ান যিনি, তার নাম হচ্ছে ডুপ্লে। আমরা ডুপ্লে করি, তো পুরো নাম কি? ফ্রান্সিস ডুপ্লে। নেক্সট, হিন্দোলা ক্যাসেল ও শিপ ম্যানশন কোন অঞ্চলের বিশেষ স্থাপত্য? ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। মান্ডু, গুজরাট, কাশ্মীর, নাকি বাংলা? তো এটা কিন্তু মান্ডু অঞ্চলের বিশেষ একটা স্থাপত্য হচ্ছে হিন্দোলা ক্যাসেল এবং শিপ ম্যানশন। এই যে মান্ডু, এই শব্দটা আগে কিন্তু প্রচলিত ছিল অ্যাকচুয়ালি মান্ডবগড় নামে। ক্লিয়ার? মান্ডু একসময় মান্ডবগড় নামে কিন্তু পরিচিত ছিল। নেক্সট,
এবং তোমরা আমাকে কমেন্টে দেখো, এইটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমি তোমায় একটু বলে দিই, মানে বলে দিই বলতে তোমরাই বলবে, এই যে মান্ডবগড় এই যে সময়টা, এটা কার শাসনকালে এই মান্ডবগড় যে মানে কার শাসনকাল ছিল এই সময় মান্ডবগড়টা? ক্লিয়ার? এটা তোমরা কমেন্টে আমাকে জানিও কার শাসনকাল ছিল মান্ডবগড়ের যখন ছিল এই সময়টা। নিচের কোনটি ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ? ভারতের বলেছে ডাল লেক, পুলিকট, উলার, টিটিকাকা। তো রাইট অ্যান্সার স্বাদু জলের হ্রদ কোনটা? তো উলার হ্রদ, যেটা কাশ্মীরে অবস্থিত তোমরা জানো। উলার হ্রদ কিন্তু বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ। বৃহত্তম নোনা জলের হ্রদ, বৃহত্তম উপহ্রদ, এগুলো কিন্তু এর আগে প্রচুর বলেছি। তো যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি, এই খুব কাছাকাছি 40-42-এর মধ্যে আমি বলেছিলাম এগুলো ডিটেলসে, তার আগে অনেকবার বলেছি। তো এগুলো যারা দেখোনি তারা কিন্তু পুরনো ভিডিওগুলো দেখো। আর যারা নতুন সাবস্ক্রাইব করছো বা নতুন দেখছো কোনো একটা ভিডিও দিয়ে, তারা যদি প্রথম থেকে দেখো না, তাহলে তোমরা দেখতে পারবে তোমরা জিকের তোমাদের কাছে কতটা পরিমাণ একটা পাওয়ার চলে আসবে, জিকের পাওয়ার যাকে বলে। ওকে, চলো। রাষ্ট্রপতির অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করা হয় কিভাবে? বলছে সংসদীয় আইন অনুযায়ী সমতুল্য সীমানার উপর রাষ্ট্রপতির বিশেষ ব্যবস্থা বিধির উপর নির্ভর করে, নাকি সংবিধানের যে কোনো বিধির উপর নির্ভর করে, না উপরের কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, অর্থাৎ সংসদীয় আইন অনুযায়ী সমতুল্য সীমানার উপর নির্ভর করে কিন্তু এই রাষ্ট্রপতির অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করা হয়। তো দেখো এইখানে একটা জিনিস বলে রাখি, এই যে অধ্যাদেশ জারি করা হয় সেটা কিন্তু তোমার সংসদে পাস করাতে হয় পরে। তো সংসদে আইন মোতাবেক পাস করাতে হয়। যদি পাস না হয়, তো এটা মনে রেখো, এগুলো পরীক্ষায় এই ভিতর থেকেও কোশ্চেন আসতে পারে, তখন কিন্তু এই যে অর্ডিন্যান্স যেটা রাষ্ট্রপতি জারি করেছে সেটার কিন্তু বৈধতা থাকে না। সেটা কতদিনের মধ্যে সেটা পাস করাতে হয় মনে রাখবে, 6 সপ্তাহ, 6 মাস না কিন্তু। ক্লিয়ার? 6 সপ্তাহের মধ্যে কিন্তু সেই যে অর্ডিন্যান্সটা জারি করা হয়েছে বা একটা জরুরি কোনো ধরো জিনিস সেটা রাষ্ট্রপতি জারি করেছে, সেটা 6 সপ্তাহের মধ্যে কিন্তু সংসদে পাস করাতে হবে। যদি পাস না করায় তাহলে কিন্তু সেই অর্ডিন্যান্সের কোনো বৈধতা থাকে না। তো এটা মনে রেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস, তো সেটা বলে দিলাম। বলছে ডিক্যাথলন নামক ক্রিয়া অনুষ্ঠানে মোট কতগুলি প্রতিযোগিতা সম্পন্ন হয়? 3টি, 8টি, 10টি, 5টি। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, 10টি কিন্তু প্রতিযোগিতা হয় এই ডিক্যাথলন নামক একটা ক্রিয়া অনুষ্ঠানে। তো এই যে ডিক্যাথলন বা ডেক্যাথলন বলা হয় এটাকে, ডেক্যাথলন বা ডিক্যাথলন যাই হোক, তো এই যে এটা যে ক্রীড়া অনুষ্ঠান, এটা একটা অ্যাথলেটিক্স ইভেন্ট। ওকে, প্রথম কথা, এটা একটা অ্যাথলেটিক্স ক্রীড়া প্রতিযোগিতা যেখানে 10টা প্রতিযোগিতা নিয়ে গঠিত, সেটা তো তোমাদের অ্যান্সারই দিলাম। এইখানে মনে রাখবে দুদিনে এই যে 10টা প্রতিযোগিতা, সেটা 5টা করে কিন্তু দুদিনে এটা সম্পন্ন করা হয়। তো 10টা ইভেন্টকে দুভাগে ভাগ করা হয়, যেখানে প্রতিদিনে 5টা করে ইভেন্ট হয়। ক্লিয়ার? এটাও মনে রাখো, তোমাকে দিতেই পারে যে ডিক্যাথলন এই প্রতিযোগিতা একদিনে কটা করে প্রতিযোগিতা হয়? তো একদিনে 5টা করে হয়, তো 2 দিনে কিন্তু এটা শেষ করা হয়। সরিষ্কা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, রাজস্থান। তো রাইট অ্যান্সার কী হবে? রাজস্থানের সরিষ্কা ন্যাশনাল পার্ক কিন্তু রাজস্থানে অবস্থিত। এছাড়াও মধ্যপ্রদেশে তোমরা জানো প্রচুর ন্যাশনাল পার্ক আছে মধ্যপ্রদেশে। তামিলনাড়ুর ন্যাশনাল পার্ক, এগুলো অনেকবার বলেছি, এগুলোকে নিয়ে আমি আর সময় নষ্ট করলাম না। বলছে পর্যায়কালের সূত্রটি কি? পর্যায়কাল তোমরা জানো, পর্যায়কাল দেখো, শুধু এই সূত্রটা মনে রাখবে, তাহলেই পর্যায়কালের এই যে ব্যাপারটা সেটা মনে থাকবে, যে পর্যায়কাল টি দিয়ে পর্যায়কালকে প্রকাশ করা হয়, এবং টি = 1/n। এই n মানে হচ্ছে কম্পাঙ্ক। তাহলে দেখো কোন ফর্মুলার মধ্যে পড়ছে? 1/, কম্পাঙ্ক। তো 1/, অপশন নাম্বার ডি ইজ রাইট অ্যান্সার। তো মুখস্থের বিষয় না, বিষয়গুলো জানলেই কিন্তু তোমার মনে থাকবে। অর্থাৎ এই টিটা হচ্ছে পর্যায়কাল এবং n মানে কম্পাঙ্ক, অর্থাৎ 1/n এটাকেই বলা হয়, অর্থাৎ কম্পাঙ্কের যে অনন্যক তাকেই বলা হয় পর্যায়কাল। ক্লিয়ার? এবং কম্পাঙ্কের কি, কম্পাঙ্কের একক কি? তো কম্পন প্রতি সেকেন্ড, বা বলা হয় সাইকেল পার সেকেন্ড, বা হার্জ বলা হয়। তোমরা নিশ্চয়ই জানো এটা, হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন। 1924 সালের কানপুর বলশেভিক ষড়যন্ত্র মামলায় নিম্নলিখিতদের মধ্যে কাকে অনুপস্থিতিতে অভিযুক্ত করা হয়েছিল? আচ্ছা, কিছু একটা মিস্টেক, এটা অ্যাকচুয়ালি বলতে চেয়েছে, কোশ্চেনটা একবার পড়ি দেখো। বলছে 1924 সালের কানপুর বলশেভিক ষড়যন্ত্র মামলায় নিম্নলিখিতদের মধ্যে কার অনুপস্থিতিতে
অভিযুক্ত করা হয়েছিল, এরকম কিছু একটা আচ্ছা কোশ্চেনটা নিয়ে তোমাদের পরে আমি আরেকবার দ্বিতীয়বার দেবো। এখানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা বলি মানবেন্দ্র রায়, তোমরা এই জায়গাটা একটু দেখে নিও কোনো জায়গায়। তো মানবেন্দ্র রায় অর্থাৎ মানবেন্দ্র রায়কে কিন্তু এই অভিযুক্ত করা হয়েছিল, এটাই এখানে বলতে চাইছে যে বলশেবিক ষড়যন্ত্রের যে মামলাটা। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। লোকসভার চেয়ারম্যান তার পদত্যাগপত্র কাকে জমা দেন? প্রধানমন্ত্রীর কাছে, মানে কোনো লোকসভার যদি চেয়ারম্যান পদত্যাগ করতে চান তিনি তার পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, লোকসভার উপাধ্যক্ষ যে থাকেন তার কাছে, নাকি সংসদীয় মন্ত্রীদিগকে? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, অর্থাৎ লোকসভার যে উপাধ্যক্ষ থাকবেন তার কাছে কিন্তু লোকসভার চেয়ারম্যান পদত্যাগপত্র জমা দেন। ঠিক সেরকমভাবেই রাষ্ট্রপতি কিন্তু ভারতের যে উপরাষ্ট্রপতি থাকে তার কাছে তার পদত্যাগপত্র জমা দিতে পারেন, উপরাষ্ট্রপতি তার পদত্যাগপত্র আবার রাষ্ট্রপতির কাছে জমা দিতে পারেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন। তো এইগুলো কিন্তু এর সাথে সাথে তোমরা এই জিনিসগুলো মনে রেখো। কি বললাম? লোকসভার অধ্যক্ষ যেমন উপাধ্যক্ষের কাছে অর্থাৎ ডেপুটি স্পিকারের কাছে জমা দেন, সেরকমভাবে প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করতে চান তিনি কার কাছে জমা দেবেন? রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেবেন কার কাছে? উপরাষ্ট্রপতির কাছে। উপরাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেবেন কার কাছে? রাষ্ট্রপতির কাছে। ক্লিয়ার? তো এইগুলো একটু জিনিসগুলো জানা থাকলেই কি তোমার জিনিসগুলো মনে থাকবে। বেকিং সোডার ফর্মুলা কি? দেখো বেকিং সোডা আর একটা কী আছে, একটা হচ্ছে তোমার হচ্ছে কাপড় কাচা সোডা, একটা বেকিং সোডা, একটা খাবার সোডা। দুটোর মধ্যে একটু ফারাক আছে। তো এইখানে তোমাকে টার্টারিক অ্যাসিডের কথা বলেনি, তো এই কারণে খুব সহজ হলো এর অ্যান্সার দেওয়া। তো ডাইরেক্ট অ্যান্সার আমি বলে দিলাম। এর অ্যান্সারটা কী হবে? অ্যান্সার হচ্ছে তোমার অপশান নাম্বার ডি, যেটা হচ্ছে NaCO3 অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট। ক্লিয়ার? এটাকে বলা হয় বেকিং সোডা। আর খাবার সোডা যেটা থাকে তার মধ্যে কিন্তু কিছু পরিমাণ টার্টারিক অ্যাসিডের মিশ্রণ থাকে। তো সেখানে অপশন থাকবে সোডিয়াম বাইকার্বনেট এবং টার্টারিক অ্যাসিড, এই দুইয়ের মিশ্রণে কিন্তু অ্যাকচুয়ালি খাবার সোডা তৈরি হয়। ক্লিয়ার? তো তখন কিন্তু শুধু সোডিয়াম বাইকার্বনেট থাকলে হবে না, এইখানে যেহেতু টার্টারিক অ্যাসিড নেই তাই আর কোনো চাপ নেই। তো বেকিং সোডার ফর্মুলা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। আর যেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট অর্থাৎ Na2CO3, এটা কিন্তু বলা হয় তোমার কাপড় কাচা সোডা, এবং সেখানে 10 অণু জল থাকে, এটাও তোমাকে মাথায় রাখতে হবে। চলো পরবর্তী কোশ্চেন। প্রথম জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? পাবাপুরী, পাটলিপুত্র, বৈশালী নাকি জিম্বিকা গ্রাম? তো জিম্বিকা গ্রাম তো হবেই না, হয় পাটলিপুত্র নাই বৈশালী। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, পাটলিপুত্র কিন্তু প্রথম জৈন সম্মেলন অনুষ্ঠিত হয়। এবং জৈন সম্মেলনের যে দুটো জাতির কথা বলা হয়েছে, যে হিনজান মহাযান নাকি দিগম্বর শ্বেতম্বর। তো বারবার বলি, এটাকে টেকনিক্যালি মনে রাখতে হবে যে জৈন ধর্মে কিন্তু বলা হয়েছে তোমার দিগম্বর এবং শ্বেতম্বরের কথা, আর বৌদ্ধ ধর্মে বলা হয়েছে কিন্তু হিনজান ও মহাযানের কথা। চলো পরবর্তী কোশ্চেন। মধ্যপ্রদেশের মালজখণ্ড নিচের কোন খনিজ উৎপাদনের সঙ্গে যুক্ত? তামা, লিগনাইট, বক্সাইট নাকি লৌহ আকরিক? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, তামা অর্থাৎ কপারের সাথে যুক্ত কিন্তু এই মালজখণ্ড। মধ্যপ্রদেশের একটা জায়গা, সেটা কিন্তু কপার উৎপাদনের সঙ্গে কিন্তু জড়িত। IPL-এ 100 রান করা প্রথম ভারতীয় ক্রিকেটার কে? বলছে IPL-এ এবারের না, প্রথম যে IPL হয়েছিল বা IPL যখনই হয়েছিল সেখানে 100 রান করা প্রথম ভারতীয় ক্রিকেটারকে? রোহিত শর্মা, বিরাট কোহলি, শিখর ধাওয়ান নাকি মনীষ পান্ডে? তো রাইট অ্যান্সার ভীষণ ইম্পর্ট্যান্ট আগামী দিনে যত পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য। আর এবারের IPL 2024 যেটা হয়েছিল সেখানে কে কী পুরস্কার পেয়েছে সেগুলো কিন্তু তোমরা জেনে রেখো। ওকে, উইনারকে, তারপরে ফাইনালে কোন দুটো ম্যাচ কারা কারা ছিল, এগুলো কিন্তু ভালো করে দেখে রেখো। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি ইজ এ কারেক্ট অ্যান্সার, অর্থাৎ মনীষ পান্ডে কিন্তু প্রথম IPL-এ 100 রান করা প্রথম ভারতীয় ক্রিকেটার হচ্ছে মনীষ পান্ডে। মার্তন্ত সূর্য মন্দির, কি বলছে? মার্তন্ত সূর্য মন্দির কোথায় অবস্থিত? বেনারস, সিমলা, কাশ্মীর, মাদুরাই? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। তো এটা কিন্তু কাশ্মীরে অবস্থিত কিন্তু মার্তন্ত সূর্য মন্দির। এবং পরীক্ষায় এটাও দিতে পারে যে এই যে এখন তো কাশ্মীর বলে দিলাম, কিন্তু এখন কোশ্চেন আরও ডিটেলস হয় যে কাশ্মীরের কোন জায়গায় এই মন্দিরটা অবস্থিত। তো সেটাও মনে রাখো, কাশ্মীরের কিন্তু অনন্তনাগ শহর, এবং খুব এটা মাঝে মাঝেই তোমার আমাদের খবরে শুনতে পাও, অনন্তনাগ শহর, অনন্তনাগে জঙ্গিদের সাথে মিলিটারিদের
এইগুলি সংঘর্ষ হয়েছে। তো অনন্তনাগ কিন্তু এই শহরে কিন্তু এই মার্তন্ত যে সূর্য মন্দির সেটা কাশ্মীরের অনন্তনাগ শহরে কিন্তু কাছে অবস্থিত এবং এটা একটা হিন্দু মন্দির। ওকে, তারপরে তোমার খাজুরাহো, যেটা কান্দারিয়া মহাদেব মন্দির, এটা খাজুরাহোতে অবস্থিত। কোনারকের সূর্য মন্দির কোথায় অবস্থিত? পুরীতে অবস্থিত, যেটা হচ্ছে উড়িষ্যার পুরীতে কোনারকের সূর্য মন্দির। ক্লিয়ার? তারপরে তোমার লিঙ্গরাজ মন্দির সবই কিন্তু পুরীতে অবস্থিত। চলো পরবর্তী কোশ্চেন। বলছে বোলার হরভজন সিং অন্য কী নামে খ্যাত? দি ওয়াল জ্যামি, দি টার্বুনেটর, এটা টার্বুনেটর, আর ফ্লাইং ম্যান। তো রাইট অ্যান্সার কী হবে? অপশন নাম্বার সি ইজ রাইট অ্যান্সার। দি টার্বুনেটর, তিনি কিন্তু বোলার হরভজন সিংকে কিন্তু টার্বুনেটর বলা হয়। ফ্লাইং ম্যান যেটা হচ্ছে উড়ন্ত শিখ কাকে বলা হয়? মিলখা সিং, তোমরা জানো। জ্যামি, দি ওয়াল, এগুলো কিন্তু এর আগে অনেকবার বলেছি। কলমকারী চিত্র, কি বলছে? কলমকারী চিত্র কোন রাজ্যের বিশেষত্ব? অন্ধ্রপ্রদেশ, মণিপুর, পশ্চিমবঙ্গ নাকি মহারাষ্ট্র? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের একটি বিখ্যাত একটা চিত্র, কি বলবো, একটা চিত্রকলা যাকে বলা হয় কলমকারী চিত্র, এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের বিখ্যাত একটা চিত্রকলা। যেমন মধুবনী যে চিত্র সেটা বিহারে আছে। তারপরে মন্দনা চিত্র, মন্দনা সেটা হচ্ছে রাজস্থানে আছে। পটচিত্র যেটা এর আগেও বলেছিলাম সেটা উড়িষ্যায় আছে। তারপরে পাটনা কলম বলা হয়, পাটনা চিত্র বা পাটনা কলম, সেটা হচ্ছে বিহারে আছে। তারপরে তোমার রাজস্থানে যেমন ফাড PHAD বা ফয়াকাড যাকে বলা হয় PHAD, এই যে ফাড যে চিত্র, এটাও তোমার কিন্তু রাজস্থানে আছে। তো এইগুলো কিন্তু এই যে চিত্রগুলো, বিশেষ করে মধুবনী তো অনেকবার তোমরা শুনে থাকবে, কিন্তু এই যে পটচিত্র উড়িষ্যা এটাও শুনে থাকবে, কিন্তু মন্দনা আর হচ্ছে ফাড এই দুটো একটু মনে রাখো। রাজস্থানে আছে কিন্তু মন্দনা এবং ফাড চিত্র, আর অন্ধ্রপ্রদেশ হচ্ছে কলমকারী চিত্র। পরবর্তী কোশ্চেন দেখো নেক্সট। সরোজিনী নাইডু কাকে হিন্দু মুসলিম ঐক্যের দূত বলে অভিহিত করেছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ, সৈয়দ আহমেদ খাঁ, মহাত্মা গান্ধী নাকি ডাক্তার তোমার হচ্ছে জাকির হোসেন? ডাক্তার জাকির হোসেন। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, মোহাম্মদ আলী জিন্নাহকে কিন্তু তিনি হিন্দু মুসলিম ঐক্যের দূত হিসাবে বলেছিলেন। কে বলেছিলেন? পরীক্ষা এটাও আসতে পারে। সরোজিনী নাইডু। কাকে বলেছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহকে। পঞ্চায়েত ব্যবস্থার জনক কাকে বলা হয়? লর্ড মরলে, লর্ড মিন্টো, লর্ড মন্টেগু নাকি লর্ড চেমসফোর্ড? তো পঞ্চায়েত ব্যবস্থার জনক কাকে বলা হয়? তো রাইট অ্যান্সার লর্ড মিন্টোকে কিন্তু পঞ্চায়েত ব্যবস্থার জনক বলা হয়। এবং এই ভাইসরয় থাকাকালীন ভারতে কিন্তু স্বদেশী আন্দোলন, তারপর মুসলিম লীগের গঠন যেটা 1906 সালে হয়েছিল, সুরাট বিভাজন 1907-এ হয়েছিল, তারপরে আরও অনেক কিছু হয়েছিল। আলিপুর বোমা যে মামলাটা সেটাও কিন্তু লর্ড মিন্টোর সময় হয়েছিল। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন। বলছে হাইকোর্টের বিচারপতিদের কে শপথবাক্য পাঠ করান? হাইকোর্টের প্রধান বিচারপতি, ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধান বিচারপতি নাকি রাজ্যের রাজ্যপাল? বলছে হাইকোর্টের বিচারপতি। তো হাইকোর্ট মানে হচ্ছে রাজ্যের ক্ষেত্রে, তো সেই বিচারপতিদের শপথবাক্য কে পাঠ করান? তো তাদের কিন্তু শপথবাক্য পাঠ করানো হচ্ছে রাজ্যের রাজ্যপাল। রাজ্যের রাজ্যপাল কিন্তু হাইকোর্টের বিচারপতিদের শপথবাক্য পাঠ করান। যেমন সুপ্রিম কোর্টের বিচারপতিদের শপথবাক্য পাঠ করান কে? তোমার হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। সেরকম হাইকোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান কিন্তু সেই রাজ্যের রাজ্যপাল। পরবর্তী কোশ্চেন দেখো। পোল্যান্ডের মুদ্রা কী নামে পরিচিত? পোল্যান্ডের মুদ্রা বলছে পলিশ কিনা, পলিশ জুলোটি, পলিশ ফিনার নাকি পলিশ বালবোয়া? তো রাইট অ্যান্সার কোনটা? পোল্যান্ডের মুদ্রা কিন্তু অপশান নাম্বার বি, পলিশ জুলোটি, এটা হচ্ছে পোল্যান্ডের মুদ্রা, পলিশ জুলোটি। তো মনে রেখো, ভীষণ গুরুত্বপূর্ণ, পলিশ জুলোটি হচ্ছে পোল্যান্ডের মুদ্রার নাম। ভারতীয় সংবিধানের কয়টি সরকারি ভাষার উল্লেখ আছে? 18, 22, 15, 14। তো রাইট অ্যান্সার এটা তো সবারই পারা উচিত, অপশান নাম্বার বি। তো 22টি ভাষায় কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে ভারতের সরকারি ভাষা। এবং এইখানে খুব আসে লাস্টের যে 4টে ভাষা, মৈথিলি, কোঙ্কণি, সাঁওতালি, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে, তারপর এর আগে 4টে ভাষা বা 3টে ভাষা নেওয়া হয়েছিল কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে, সেগুলো কিন্তু খুব পরীক্ষায় আসে বারবার, এগুলো অনেকবার পড়িয়েছি, এর জন্য আর এখানে বললাম না। ন্যাশনাল হাউজিং ব্যাংক এর সদর দপ্তর কোথায়? চেন্নাই, মুম্বাই, কলকাতা নাকি নিউ দিল্লি? তো ন্যাশনাল হাউজিং ব্যাংক এর সদর দপ্তর এটা কিন্তু নিউ দিল্লিতে অবস্থিত। কেউ মুম্বাই করে দিও না, কারণ মুম্বাই যদিও অর্থনীতির শহর, কিন্তু ন্যাশনাল হাউজিং ব্যাংক এর সদর দপ্তর কিন্তু নিউ দিল্লিতে অবস্থিত। হাইড্রোজেনের নিউক্লিয়ন সংখ্যা কত? বলছে নিউক্লিয়ন সংখ্যা। প্রথম জানতে হবে নিউক্লিয়ন কাকে বলে। নিউক্লিয়ন হচ্ছে
এই যে পরমাণুর নিউক্লিয়াসে, পরমাণুর তো নিউক্লিয়াস থাকে, ধরো এটা মনে করো একটা পরমাণু, তো পরমাণুর বিভিন্ন কক্ষপথ থাকে, কিন্তু তার সেন্টারে, যে সেন্টারে সেখানে প্রোটন আর নিউট্রন থাকে। কি থাকে? সেন্টারে থাকে প্রোটন আর নিউট্রন। এই প্রোটন নিউট্রন এদেরকেই বলা হয় নিউক্লিয়ন। একবারে ক্লিয়ার? তো এই যে বলছে নিউক্লিয়ন সংখ্যা কত? 0, 1, 2 নাকি 3? তো রাইট আনসার অপশন নাম্বার বি। তো একটা হচ্ছে হাইড্রোজেন, যেহেতু কারণ হাইড্রোজেনের তোমার অ্যাটমিক নাম্বার কত? 1, তাই নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে 1। তার মানে তাদের মধ্যে একটা প্রোটন একটা ইলেকট্রন থাকে। তাহলে নিউক্লিয়ন সংখ্যা কত? নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে 1। পরবর্তী কোশ্চেন, কোন ভাইসরয় শাসনকালে ইলবার্ট বিল পাস হয়? লর্ড রিপন, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েভেল নাকি লর্ড কার্জন? এর আগেও বহুবার এটা করিয়েছি। তো লর্ড রিপনের সময় কিন্তু ইলবার্ট বিল পাস হয়, কিন্তু লর্ড রিপনের সময়, লর্ড রিপনের সময় ইলবার্ট বিল পাস হয়। এগুলো বারবার পড়ে কিন্তু মনে রাখতে হবে। পৃথিবীর ভর কত? এই টাইপের কোশ্চেন কিন্তু দেয়, হ্যাঁ, ডেটা ভিত্তিক কোশ্চেন। তো এটা তোমাকে মনেই রাখতে হবে পৃথিবীর ভর। এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কিন্তু অপশন নাম্বার এ, 5.972 × 10⁻24 কেজি। 10⁻24 -24 না কিন্তু, হ্যাঁ, নেগেটিভ না, 10⁻24 কেজি। কত? 5.972 × 10⁻24 কেজি হচ্ছে পৃথিবীর ভর। দেশ শ্বসন প্রধানত অক্সিজেনের উপস্থিতিতে হওয়া একটি প্রক্রিয়া। আন্ডারওয়েট, অটোট্রফি, সবাত শ্বসন নাকি অবাত শ্বসন? তো রাইট অ্যান্সার কোনটা তোমার হচ্ছে এই যে অক্সিজেনের উপস্থিতিতে হওয়া একটা শ্বসন প্রক্রিয়া? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, অবাত শ্বসন কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে। আচ্ছা, এটা একটু গন্ডগোল মনে হচ্ছে। আচ্ছা দেখো, এইখানে একটু কনফিউশন মনে হচ্ছে, বাট সঠিক হতে পারে, তোমরা তাও একটু দেখে নিও যে সবাত শ্বসন না অবাত শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে, এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে, এইটুকু শিওর। কিন্তু অবাত শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে নাকি সবাত শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে, হয়তো এটা একটু তোমরা দেখে নিও, হ্যাঁ, এর জন্য আমি দিয়ে দিলাম। তবে এই দুটোর মধ্যে একটা হবে। তো চলো নেক্সট কোশ্চেন, সর্বশেষ কোন ধাপটি ছাড়া কোনো কেন্দ্রীয় বিল পাস হতে পারে না, পাস হবে না? সর্বশেষ এই ধাপটা পাস মানে তাকে উতরাতেই হবে, তবেই কেন্দ্রীয় বিল পাস হবে। বলছে রাষ্ট্রপতির স্বাক্ষর, লোকসভার স্পিকারের স্বাক্ষর, প্রধানমন্ত্রীর স্বাক্ষর নাকি উপরাষ্ট্রপতির স্বাক্ষর? তো আশা করি তোমরা বুঝেই গেছো এর রাইট অ্যান্সার কী হবে। অবশ্যই রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া, কেননা আমি তোমাদের একবার পড়িয়েছিলাম যে সংসদ, হ্যাঁ, কেন্দ্রীয় আইনসভা কী নিয়ে গঠিত? তো কেন্দ্রীয় আইনসভা কিন্তু লোকসভা, রাজ্যসভা, এটা তো বটেই, তার সাথে কিন্তু রাষ্ট্রপতিও কেন্দ্রীয় আইনসভার অন্তর্গত। তার কারণ কেন? তার কারণ হচ্ছে এটাই, রাষ্ট্রপতির সই ছাড়া কোনো বিল পাস করানো সম্ভব না, শুধুমাত্র অর্থ বিল ছাড়া। আবারও বলছি, অর্থ বিল ছাড়া বাকি কোনো বিল রাষ্ট্রপতির সই ছাড়া কিন্তু পাস করা সম্ভব না। সে তুমি আইন আনো, আইন বিল করো, বা যে কোনো বিল করো। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন, এই কারণে রাষ্ট্রপতির সই কিন্তু লাগবেই। মাদার ইন্ডিয়া বইটি কে রচনা করেন? ক্যাথরিন মেও, সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ত নাকি অরবিন্দ ঘোষ? তো মাদার ইন্ডিয়া, এটা একটা বই আছে, তো এই বইটি রচনা কে করেন? এটা কিন্তু ক্যাথরিন মেও, তিনি কিন্তু মাদার ইন্ডিয়া বইটি রচনা করেন। পরবর্তী কোশ্চেন, উত্তরাখণ্ডের রাজধানী কি? লখনৌ? লখনৌ তো উত্তরপ্রদেশের রাজধানী। ভূপাল হচ্ছে তোমার মধ্যপ্রদেশের রাজধানী। আগরতলা নাকি দেরাদুন? তো উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন, আর আগরতলা হচ্ছে কি ত্রিপুরার রাজধানী। নেক্সট, ইপিএফ এর পুরো কথা কি? এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড নাকি এমপ্লয়িজ প্রায়োরিটি ফান্ড, এমপ্লয়িজ পার্সোনাল ফান্ড নাকি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফাইন্যান্স? তো রাইট আনসার অপশন নাম্বার এ, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড হচ্ছে ইপিএফ, এর পুরো কথা হচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। পরবর্তী কোশ্চেন, কোন প্রবেশদ্বার দিয়ে শতদ্রু নদী ভারতে প্রবেশ করেছে? জজিলা, নাথুলা, লিপুলেক নাকি শিবকিলা? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, শিবকিলা যে প্রবেশদ্বার, সেইখান দিয়ে কিন্তু শতদ্রু নদী ভারতে প্রবেশ করেছে, শিবকিলা প্রবেশদ্বার দিয়ে। এরকম প্রবেশদ্বার বলতে গিয়ে ভারতের প্রবেশদ্বার কি? মুম্বাই। সেরকম আরও শিলিগুড়ি হচ্ছে তোমার ইয়ের প্রবেশদ্বার, পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ বলছি কেন, তো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। ওকে, তো সেরকমভাবে আরও বিভিন্ন প্রবেশদ্বার আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো। আচ্ছা, পরবর্তী এই 35 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন? তো একবারই হয়েছিলেন। তো ভিভি গিরি, নীলাম সঞ্জীব রেড্ডি, জ্ঞানী জৈল সিং নাকি এস রাধাকৃষ্ণন? তো খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন এটা। তো রাইট অ্যান্সার কী হবে? বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন কিন্তু নীলাম সঞ্জীব রেড্ডি, তিনি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।
এবং এটাও মনে রাখো তিনি কিন্তু 6ষ্ঠতম রাষ্ট্রপতি ছিলেন। ক্লিয়ার? আর এর সাথে আরেকজনের নাম হচ্ছে এম হিদায়তুল্লাহ। ইনি কিন্তু একবার রাষ্ট্রপতি হয়েছিলেন, কিন্তু তিনি কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। হ্যাঁ, তো পরীক্ষা আসতে পারে যে কে সুপ্রিম কোর্টের বিচারপতি কিন্তু সে রাষ্ট্রপতির পদাধিকার বলে ছিলেন, মানে রাষ্ট্রপতির জায়গাটা অধিকৃত করেছিলেন, সে হচ্ছে এম হিদায়তুল্লাহ। কেননা তখন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিও পদত্যাগ করে, তখন কিন্তু এম হিদায়তুল্লাহ তিনি কিন্তু রাষ্ট্রপতির পদভারটা গ্রহণ করেন। তো এম হিদায়তুল্লাহ কিন্তু নামটা ভীষণ গুরুত্বপূর্ণ, এই নামটা একটু মনে রেখো। পোর্টফোলিও সিস্টেম কে চালু করেছিলেন? লর্ড মেয়ো, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ক্যানিং নাকি লর্ড ওয়েলেসলি? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লর্ড ক্যানিং কিন্তু এই পোর্টফোলিও যে সিস্টেমটা এটা চালু করেছিলেন। এবং অ্যাকচুয়ালি এই যে আইনটা, এটা অ্যাকচুয়ালি কী, এই আইনটা অ্যাকচুয়ালি ছিল কি, তোমার বোম্বাই আর যে মাদ্রাজের প্রদেশ আইনীকরণের ক্ষমতা পুনরুদ্ধার করে বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া শুরু করেছিল এই আইনের মাধ্যমে। ক্লিয়ার? বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া। চলো পরবর্তী কোশ্চেন। টাকলামাকাল মরুভূমি কোথায় অবস্থিত? পশ্চিম এশিয়া, আফ্রিকা, সাহারা, দক্ষিণ আমেরিকায় নাকি মধ্য এশিয়ায়? তো টাকলামাকাল মরুভূমি এর আগেও করিয়েছি, এটা কিন্তু মধ্য এশিয়ায় অবস্থিত হচ্ছে টাকলামাকাল মরুভূমি। পরবর্তী কোশ্চেন। ঘুমর কোন রাজ্যের একটি নৃত্য? ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, মেঘালয় নাকি রাজস্থান? তো রাজস্থানের ঘুমর, আশা করি এগুলো বারবার পড়িয়েছি, সবই মনে আছে এগুলো। রাজস্থানের ঘুমর হচ্ছে কি একটি বিখ্যাত নৃত্য। সেরকমভাবে তোমার আরও যেসব আছে, যেমন রাজস্থানের আরও কয়েকটা আছে, ঝুলন লীলা, গোপিকা লীলা, এগুলো কিন্তু রাজস্থানের কিন্তু বিখ্যাত নৃত্যকলা বা নৃত্যশৈলী। উত্তরাখণ্ডের যেমন পাণ্ডব নৃত্য, তারপরে তোমার চেলিয়া নৃত্য, এগুলো কিন্তু উত্তরাখণ্ডের, চেলিয়া বা চলিয়া বলা হয় উত্তরাখণ্ডের বিখ্যাত নৃত্য। পরবর্তী কোশ্চেন দেখো। র্যাডার এর পুরো কথা কি? রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং নাকি রেডিও ডাইভারজেন্স অ্যান্ড রেঞ্জিং নাকি রেডিও ডিটেকশন রেডিয়েশন, রেডিয়াল ডিস্টেন্স অ্যান্ড রেঞ্জিং? তো এটা তো হবেই না। তো 39-এর রাইট অ্যান্সার কী হবে? অপশন নাম্বার এ, রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং হচ্ছে র্যাডারের সম্পূর্ণ নাম। মাউন্ট আবু একটি পাহাড়ি স্টেশন, এটি কোন রেঞ্জে অবস্থিত? বিন্ধ্য রেঞ্জে, সাতপুরা রেঞ্জ, আরাবল্লী রেঞ্জ নাকি সহ্যাদ্রি রেঞ্জ? তো মাউন্ট আবু এটা একটা আরাবল্লী রেঞ্জে কিন্তু অবস্থিত একটা পাহাড়ি স্টেশন। তো নেক্সট কোশ্চেন বলছে মাল্টন ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত? আফগানিস্তান, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরসহ নাকি বাংলাদেশ? তো রাইট অ্যান্সার কী হবে? মাল্টন ক্রিকেট স্টেডিয়াম, এটা কিন্তু পাকিস্তানে অবস্থিত একটা ক্রিকেট স্টেডিয়াম। পরবর্তী কোশ্চেন। রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছরে? আশা করি সবাই জানো, এটা অনেকবার পড়িয়েছি। তো রাজ্যসভার কিন্তু 6 বছর। কেন বলেছি, কীভাবে মনে রাখবে, এটা কিন্তু ভোলার কোনো কথাই নেই। আমার স্টুডেন্ট যারা আছো তারা নিঘাত এটা ভুলবে না, কেননা লোকসভার 5 বছর। কেননা লোকসভা হচ্ছে কি একটা জনগণের রায়, কিন্তু রাজ্যসভা এটা কিন্তু প্রত্যক্ষভাবে না, অপ্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে কিন্তু এটা জনগণের রায় অবশ্যই, কিন্তু এটা 2 বছর অন্তর অন্তর কী হয়, 2 বছর অন্তর অন্তর রাজ্যসভা কিন্তু মানে চেঞ্জ হয়। রাজ্যসভায় যারা থাকে তারা চেঞ্জ হয়, কিন্তু রাজ্যসভার যে তোমার টোটাল যে মেম্বার, সেই মেম্বারের কিন্তু কোনো পরিবর্তন হয় না, মেম্বার সেম থাকে, কিন্তু রাজ্যসভার সদস্যরা 2 বছর অন্তর অন্তর কি পরিবর্তন হয়। কিন্তু এই জন্য বলা হয় রাজ্যসভা হচ্ছে একটা স্থায়ী কক্ষ। আশা করি বুঝতে পেরেছো। তো যেহেতু 2 বছর অন্তর অন্তর পরিবর্তন হয়, এই কারণে জোড়ায় জোড়ায় জিনিসটাকে রাখার জন্য রাজ্যসভার মেয়াদকাল কিন্তু করেছে 6 বছর। ক্লিয়ার? তো এইভাবে পড়লে কিন্তু তুমি ভুলবে না। আর লোকসভার মেয়াদ হচ্ছে 5 বছর। চলো পরবর্তী কোশ্চেন। নিম্নলিখিতদের মধ্যে কে ছিলেন কবি এবং রাজনৈতিক চিন্তাবিদ? মানে দুটোই ছিল, কবিও ছিলেন তিনি এবং রাজনৈতিক চিন্তাবিদও ছিলেন। বিপিনচন্দ্র পাল, মোহাম্মদ ইকবাল জিন্না নাকি বল্লভভাই প্যাটেল? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, তিনি কিন্তু মোহাম্মদ ইকবাল, তিনি কবিও ছিলেন এবং রাজনৈতিক চিন্তাবিদও ছিলেন। কিদাম্বী কি বলছে? কিদাম্বী শ্রীকান্ত কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন, টেনিস, হকি নাকি ক্রিকেট? তো কিদাম্বী শ্রীকান্ত তিনি কিন্তু তোমার ব্যাডমিন্টন খেলার সঙ্গে জড়িত কিন্তু কিদাম্বী শ্রীকান্ত। এবং এই ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত আরও কিছু যেমন নাম আছে খুবই ইম্পর্টেন্ট, যেগুলো যেমন প্রথমেই আসে তোমার কে, পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল, ইনি কিন্তু ব্যাডমিন্টন খেলার সঙ্গে জড়িত। তারপর নান্দু নাটেকা এটাও ব্যাডমিন্টনের সাথে জড়িত। প্রকাশ পাড়ুকন ব্যাডমিন্টন, তারপর শ্রীকান্ত কিদাম্বী তো বললামই, জুলা
জুলানা জোলাগুট্টা এরকম একজন নাম আছে। ওকে, তো এরা কিন্তু এই ব্যাডমিন্টন খেলার সঙ্গে জড়িত। ক্রান্তীয় সাভানা অঞ্চলের বৈশিষ্ট্য কী? সারা বছর বৃষ্টিপাত, নাকি শুধু শীতকালে বৃষ্টিপাত, নাকি খুব কম শুষ্ক ঋতু, নাকি নির্দিষ্ট শুষ্ক ও আর্দ্র ঋতু? তো রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান নাম্বার ডি, যেটা হচ্ছে নির্দিষ্ট শুষ্ক ও আর্দ্র ঋতু হচ্ছে ক্রান্তীয় সাভানা অঞ্চলের একটা বৈশিষ্ট্য। কি? নির্দিষ্ট শুষ্ক ও আর্দ্র ঋতু। বলছে ইউপিএসসি এর সদস্যরা নিয়োগ হন কার দ্বারা? রাষ্ট্রপতি, জনগণের দ্বারা নির্বাচিত, সংসদের দ্বারা নির্বাচিত, নাকি স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা নির্বাচিত? তো ইউপিএসসি তোমরা জানো সদস্যরা যারা হন তারা কার দ্বারা নির্বাচিত হন? তারা কিন্তু অপশন নাম্বার এ, রাষ্ট্রপতি দ্বারা কিন্তু ইউপিএসসি চেয়ারম্যান যারা হয় বা সদস্য যারা হয় তারা কিন্তু নির্বাচিত হয় কি? রাষ্ট্রপতি দ্বারা। ক্লিয়ার? আচ্ছা, এইখানে একটা জিনিস তোমাদের বলে রাখি যে এটা কিন্তু বলা আছে তোমার 316 নং অনুচ্ছেদে। ওকে, 316 অনুচ্ছেদে কিন্তু এই কথা বলা আছে, এবং প্রত্যেক যে সদস্যদের যে মেয়াদ সেটা কিন্তু 6 বছর, তারা যে সদস্যদের মেয়াদ 6 বছর বা 65 বছর বয়স, 6 বছর বা 65 বছর বয়স পৌঁছানো পর্যন্ত কিন্তু তাদের মেয়াদ কিন্তু এই ইউপিএসসির সদস্য হিসাবে তারা থাকতে পারে 6 বছর অথবা 65 বছর বয়স পর্যন্ত। চলো পরবর্তী কোশ্চেন। সর্বভারতীয় ক্ষেত্রে কবে পোস্টাল স্ট্যাম্প চালু হয়? 1853, 1854, 1860 নাকি 1861? তো এর আগেও এটা করিয়েছি, পোস্টাল স্ট্যাম্প চালু হয় কিন্তু 1854 সালে। সর্বভারতীয় ক্ষেত্রে পোস্টাল স্ট্যাম্প চালু হয় 1854 সালে। নেক্সট, তুঙ্গাভদ্রা বাঁধ কোথায় অবস্থিত? গোয়া, কেরালা, কর্ণাটক নাকি মহারাষ্ট্র? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, এটা কিন্তু কর্ণাটকে অবস্থিত। কিন্তু তুঙ্গাভদ্রা বাঁধ কোথায় অবস্থিত? কর্ণাটকে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে দেশ বৃষ্টির সময় আকাশ থেকে বরফ ক্লাস আকারে ঝরে, মানে আকাশ থেকে, মানে কোন বৃষ্টির সময় আকাশ থেকে বরফ ক্লাস আকারে ঝরতে থাকে? তোমরা যখন বরফ, শিলাবৃষ্টি যাকে বলি, তো কুয়াশা বৃষ্টি, তুষার বৃষ্টি নাকি আপেক্ষিক আর্দ্রতা? হ্যাঁ, কোন ধরনের বৃষ্টির সময় আকাশ থেকে বরফ ঝরে? প্রথম কথা, ক্লাস আকারে ঝরে মানে বরফ ঝরে, অর্থাৎ শিলাবৃষ্টি হয়। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার বি। তো তুষার বৃষ্টি, এটাকে বলা হয় তুষার বৃষ্টি। ক্লিয়ার? বা শিলাবৃষ্টি বলতে পারো। প্রাণী জগতের দ্বিতীয় সর্ববৃহৎ পর্ব ফাইলাম কোনটি? প্রাণী জগতের দ্বিতীয় সর্ববৃহৎ পর্ব ফাইলাম, এটা কোনটি? মোলাস্কা পর্ব, আর্থ্রোপোডা, নিমাটোডা নাকি অ্যানেলিডা? মানে এই যে পর্বগুলো আছে তার মধ্যে দ্বিতীয় যে সর্ববৃহৎ পর্ব সেটা কোনটা? তো সেটা রাইট অ্যান্সার হচ্ছে মোলাস্কা এখন কিন্তু প্রাণী জগতের মধ্যে দ্বিতীয় সর্ববৃহৎ পর্ব হচ্ছে তোমার মোলাস্কা। তো এই হচ্ছে আমাদের যে 44 যে সেট আমাদের তোমাদের করাচ্ছি, এটা 44 নাম্বার। তো এর আগে যা হয়েছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং আরও কেমন ভিডিও চাও সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।